বিন্দু, আসসালামু আলাইকুম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে অনার্স প্রথম বর্ষে বলবিদ্যা একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ভেক্টর বীজগণিত। তো আমাদের একটা অধ্যায় পড়ার আগে আমাদের জানতে হবে যে এই অধ্যায়ে কি কি টপিক আছে এবং কোনগুলো আমাদের পড়তে হবে বা কিভাবে পড়তে হবে, ঠিক আছে? তো আমি তোমাদের খুব সুন্দর করে এই অধ্যায়টা 3টা ক্লাসের মাধ্যমে শেষ করব। আশা করি এই 3টা ক্লাস দেখার পরে এই ভেক্টর বীজগণিতে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো দেখো, আমাদের শুরুতে জানতে হবে যে এই ভেক্টর বীজগণিতে কি কি টপিক বা কি কি ভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো 1 নম্বর হলো ক বিভাগ, ঠিক আছে? ক বিভাগ। তো ক বিভাগে শুধু হচ্ছে সংজ্ঞা আসবে, কি আসবে? তো দেখো, ক বিভাগে কি আসবে? সংজ্ঞা আসবে। আর একটু মান ও মান নির্ণয়, ঠিক আছে? তো 1 নম্বর হলো ক বিভাগে কি আসবে? সংজ্ঞা ও মান নির্ণয়, ঠিক আছে? তো 2 নম্বর হলো আমাদের কিছু ম্যাথ আসবে, ঠিক আছে? দেখো, তো খ বিভাগ ও গ বিভাগ, তো ম্যাথ। খ বিভাগ ও ঘ বিভাগ মিলে আমাদের কি কিছু ম্যাথ আসবে, ঠিক আছে? আর 3 নম্বর হলো আমাদের হলো খ ও গ বিভাগে কিছু থিওরি, কিছু থিওরি। তো প্রিয় শিক্ষার্থী, দেখো, আমি তোমাদের এই 3টা জিনিসই খুব সুন্দরভাবে বুঝাবো 3টা ক্লাসের মাধ্যমে, ঠিক আছে? তো আজকের আমাদের ক্লাসটা হচ্ছে ক বিভাগ সংজ্ঞা ও কিছু মান নির্ণয় নিয়ে, এবং পরবর্তী আগামীকালকের ক্লাসে আমি দেখাবো খ ও গ বিভাগে 2টা বিভাগ মিলে যে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আসবে। সেই ম্যাথের হলো বেসিক থেকে একদম প্রো লেভেল পর্যন্ত আমি তোমাদের শিখিয়ে দেবো, ঠিক আছে? এই ক্লাসটার মাধ্যমে যদি ক্লাসটা করো তোমরা, তাহলে এই অধ্যায়ে যত ম্যাথ আছে সবগুলো তোমরা করতে পারবে। আচ্ছা, খ ও গ বিভাগ মিলে কিছু থিওরি আসবে। সে থিওরি গুলো বোঝার খুব টেকনিক আছে। তো টেকনিক গুলো আমি তোমাদের মাঝে শেয়ার করবো। আশা করি টেকনিক গুলো দেখলে থিওরি গুলো তোমাদের কি খুব সহজ হবে, ঠিক আছে? মুখস্থ করতে খুব সহজ হবে। তো দেখো, আমরা এখন আলোচনা করবো যে ভেক্টর বীজগণিত নিয়ে, ঠিক আছে? তো দেখো, ভেক্টর বীজগণিত। তো প্রথমে আমাদের জানতে হবে হলো ভেক্টর কি। তো ভেক্টর বা এর একটু যদি আমরা আগে যাই, তাহলে আমাদের কিছু জানতে হবে হলো রাশি, ঠিক আছে? তো রাশি, তো আমরা ইন্টারে পড়ে আসছি যে রাশি কত প্রকার। দেখো, রাশি বানানে 2 অক্ষর আছে, তাহলে রাশি হলো 2 প্রকার। রাশি কয় প্রকার? 2 প্রকার, ঠিক আছে? তো রাশি হলো 2 প্রকার। নাম্বার 1 হলো ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি। আচ্ছা, 2 নম্বর হলো স্কেলার রাশি। স্কেলার রাশি। তো এখন প্রশ্ন আসতে পারে যে ভেক্টর রাশি কি। দেখো, মান প্লাস হলো দিক। যে রাশি প্রকাশের জন্য মান এবং দিক দুটোরই দরকার হয় তাকে বলা হলো ভেক্টর রাশি। আর স্কেলার রাশি হলো শুধুমাত্র মান দরকার। কি দরকার? শুধুমাত্র মান। যে রাশি প্রকাশের জন্য যে রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের দরকার, দিকের প্রয়োজন হয় না বা দরকার হয় না, তাকে বলা হলো স্কেলার রাশি, ঠিক আছে? তাহলে রাশি কয় প্রকার? রাশি বানানে 2 অক্ষর, রাশি হলো 2 প্রকার। একটা হলো ভেক্টর রাশি, একটা হলো স্কেলার রাশি। ভেক্টর রাশি কাকে বলে? যার মান এবং দিক দুটোই আছে, তাকে বলা হলো ভেক্টর রাশি। আর স্কেলার রাশি শুধুমাত্র মান আছে, দিক নেই, তাকে বলা হলো স্কেলার রাশি। আচ্ছা, এখন আমাদের এখান থেকে আবার ভেক্টর রাশি অথবা স্কেলার রাশিগুলো জানতে হবে। তো আমি তোমাদের এই ভেক্টর রাশিগুলো শিখাবো। আশা করি এই ভেক্টর রাশি বাদে যা কিছু থাকবে সব হবে তোমাদের হলো স্কেলার রাশি। তো দেখো, ভেক্টর রাশিগুলো মুখস্থ করার একটা টেকনিক আছে, আমি তোমাদের মাঝে সেটা শেয়ার করি। তো দেখো, ভেক্টর রাশি, ভেক্টর রাশি। ভেক্টর রাশি মনে রাখার একটা শর্ট টেকনিক হলো ভবে সব প্রিয়তম ভাসে কত গ্রেটের ফ্রেন্ড।
তো দেখ, এটার মাধ্যমে আমাদের সকল ভেক্টর রাশি হয়ে গেছে, মানে যেগুলো আমাদের ম্যাক্সিমাম দরকার সবগুলো হয়েছে। ভতে হলো ভরবেগ, ভতে হলো ভর বেগ। আচ্ছা, বেতে হলো বেগ, বেতে বেগ। সতে হলো সরণ, সতে সরণ। বতে হলো বল, বতে বল। আচ্ছা, প্রিয় হলো পৃষ্ঠ টান, কি টান? পৃষ্ঠ টান। পিতে হলো পৃষ্ঠ টান। আচ্ছা, ওতে হলো ওজন, ওতে ওজন। তারপরে ত্বরণ, দেখো, তাহলে ত্বরণও আমাদের কি? ভেক্টর রাশি। তারপর হলো মন্দন, তাহলে মন্দন আমাদের কি রাশি হলো? ভেক্টর রাশি। তারপরে ভ্রামক, ভ্রামক। আচ্ছা, তারপরে সতে হলো সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক। তারপরে হলো কাল, তাহলে কাল একটা কি রাশি? ভেক্টর রাশি, এটা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? তাহলে কাল কি রাশি? আমাদের হলো ভেক্টর রাশি, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অধ্যায়ের জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কাল কি রাশি? কাল একটা ভেক্টর রাশি। আচ্ছা, ততে হলো তড়িৎ ক্ষেত্র, ততে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র বা প্রাবল্য একই কথা, ঠিক আছে? আচ্ছা, তারপরে গ্রেতে হলো গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট। গ্রেতে হলো গ্রেডিয়েন্ট। তত হলো টর, ততে টর। আচ্ছা, মত হলো মহাকর্ষ, মহাকর্ষ। পথে প্রাবল্য। তাহলে এই কটা আমাদের কি? তাহলে দেখো, এই সব কটি আমাদের হচ্ছে ভেক্টর রাশি, আর এর বাদে যা কিছু আছে সব আমাদের হবে স্কেলার রাশি। তো আমি যদি বলি কাজ কি রাশি, কাজ কি এখানে আছে? তাহলে কাজ আমাদের হবে স্কেলার রাশি, ঠিক আছে? তো এরকম এখন আরেকটা জিনিস প্রশ্ন আসে, আমরা হয়তো ইন্টার লাইভে পড়ে আসছি যে সকল ভ্রামক হলো ভেক্টর রাশি, শুধুমাত্র জড়তার ভ্রামক হলো স্কেলার রাশি, শুধুমাত্র জড়তার ভ্রামক স্কেলার রাশি। তাহলে দেখো, সকল ভ্রামক কি রাশি? সকল সকল ভ্রামক হলো ভেক্টর রাশি, শুধুমাত্র জড়তার ভ্রামক আমাদের হলো স্কেলার রাশি, ঠিক আছে? তো এখান থেকে যে গ্রেডিয়েন্টটাও আমাদের খুব সুন্দরভাবে জানতে হবে যে গ্রেডিয়েন্ট এই অধ্যায়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অধ্যায়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োগ হবে হলো কাল এবং হচ্ছে গ্রেডিয়েন্ট, ঠিক আছে? তো কাল কি রাশি? কাল আমি আবারও বলছি, কাল একটা ভেক্টর রাশি এবং গ্রেডিয়েন্টও একটা ভেক্টর রাশি, ঠিক আছে? এখন ধরো আমি বললাম ডাইভারজেন্স, তো ডাইভারজেন্স কি এখানে আছে? এখানে নেই, তাহলে ডাইভারজেন্স কি হবে? অবশ্যই ডাইভারজেন্স হবে হলো স্কেলার রাশি। তাহলে বাকি সব আমাদের কি? স্কেলার রাশি। এগুলো বাদে বাকি সব আমাদের স্কেলার রাশি, বাকি সব স্কেলার রাশি। তো আশা করি তোমরা কোনটি ভেক্টর রাশি এবং কোনটি স্কেলার রাশি এটা আপাতত বুঝতে পারছো, ঠিক আছে? তো এখন আমরা এই অধ্যায়ের বাকি পার্টে চলে যাবো। দেখো, স্ক্রিনশট চাইলে রাখতে পারো। তো এখন আমি মিশাই দেই। তো এখন দেখো, আমাদের অক্ষ আছে তিনটি, ঠিক আছে? তো দেখো, আমি যদি এখানে একটু আঁকাই, তো এটা আমাদের হলো এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, এবং এটা হলো জেড অক্ষ, ঠিক আছে? আর এটা হলো মূল বিন্দু ও। তো এক্স ওয়াই জেড আমাদের তিনটা অক্ষ বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে এটা আমাদের কি? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স ওয়াই এবং জেড। তাহলে এক্স ওয়াই জেড আমাদের কেমন ব্যবস্থা? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে? আচ্ছা, এখন এই এক্স অক্ষ বরাবর হচ্ছে ধরা হলো আই একক ভেক্টর, ঠিক আছে? তাহলে এক্স অক্ষ বরাবর কোন একক ভেক্টর ধরা হয়? আই একক ভেক্টর। এবং ওয়াই অক্ষ বরাবর হলো জে একক ভেক্টর, আর জেড অক্ষ বরাবর হলো কে একক ভেক্টর। এই তিনটা আমাদের কল্পনা করা হয়, ঠিক আছে? তো যদি বলা হয় আয়ত একক ভেক্টর কাকে বলে, তাহলে সুন্দরভাবে বলবা যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে? মুখস্থ করবে না, একটু বুঝায় পড়লে দেখবে যে তোমাদের মুখস্থ করতে হবে না। যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর গুলো কল্পনা করা হয়, তাহলে যে একক ভেক্টর গুলো কি? আই, জে এবং কে। তাহলে আমি আবারও বলতেছি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর গুলো কল্পনা করা হয়, যেমন আই, জে এবং কে, এগুলোকে বলা হলো আয়ত একক ভেক্টর, ঠিক আছে? তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড অক্ষ বরাবর
যে একক ভেক্টর গুলো কল্পনা করা হয় তাদেরকে বলা হলো আয়ত একক ভেক্টর। তাহলে আয়ত একক ভেক্টর গুলো আমাদের কি, দেখো, আয়ত একক ভেক্টর। তো আয়ত একক ভেক্টর ভেক্টর হলো আই জে কে, ঠিক আছে। এই তিনটা হচ্ছে আমাদের কি আয়ত একক ভেক্টর। যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স আই জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর গুলো কল্পনা করা হয় সেগুলোকে বলা হলো আয়ত একক ভেক্টর, ঠিক আছে। এখন যদি বলা হয় অবস্থান ভেক্টর কাকে বলা হয়, ঠিক আছে, তাহলে দেখো অবস্থান বলতে কি একটা নির্দিষ্ট স্থান, ঠিক আছে। তো দেখো অবস্থান ভেক্টর, মনে করো যে এখান থেকে এখানে আমাদের একটা বিন্দু আছে, ধরো পি বিন্দু। তো এই পি বিন্দুর যদি অবস্থান ভেক্টর আমরা বলি, অবস্থান ভেক্টরকে হলো আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অবস্থান ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা। তাহলে তখন বলবা যে মূল বিন্দুর সাপেক্ষে, সুন্দরভাবে বলবা, জাস্ট মুখস্থ না, একটু বুঝা পড়লে দেখতে মুখস্থ করতে হবে না। আমি আবারও বলতেছি যে মূল বিন্দুর সাপেক্ষে অন্য একটা বিন্দুর, মূল বিন্দুর সাপেক্ষে অন্য একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর, ঠিক আছে। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টরের আরেক নাম কি, ব্যাসার্ধ ভেক্টর, ঠিক আছে। তো দেখো অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর আরেক নাম হলো ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর। আচ্ছা, তাহলে এই অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা। এইটার সমান যদি আমরা লিখি, দেখো, তাহলে লিখতে পারি এ এক্স আই প্লাস হলো এ ওয়াই জে প্লাস হলো এ জেড কে, ঠিক আছে। এটা কি আমরা লিখতে পারি যে অবস্থান ভেক্টর আর সমান আমরা এটা লিখতে পারি যে তিনটা স্থানাঙ্ক যা আছে আমরা কি এটা সমান লিখতে পারি। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে অন্য একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। তো আশা করি আয়তাকার ভেক্টর এবং অবস্থান ভেক্টর এই দুটো জিনিস তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো, ঠিক আছে। দেখ, তাহলে আমরা এখন মুছে দিই। তো এখন আমি হলো তোমাদের হচ্ছে ব্যতিক্রম সাজেশনের যে 99% প্রশ্নগুলো আছে পদ আগে, আমি সেগুলো তোমাদের খুব সুন্দরভাবে খুব সহজে বোঝানোর চেষ্টা করব। আশা করি ক্লাসটা দেখলে তোমরা কি খুব সহজেই বুঝতে পারবে। তো আমার সাথেই থাকো, আশা করি তোমরা ক্লাসটা কি খুব ভালোভাবে এনজয় করতে পারবে। তো আমি এই পেজে সবগুলো লিখে নিচ্ছি যে কোনগুলো 99% এবং কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো একক ভেক্টর কাকে বলা হয়, যে ভেক্টরের মান এক একক তাকে বলা হয় একক ভেক্টর, ঠিক আছে। তাহলে একক ভেক্টর কি, যে ভেক্টরের মান এক একক তাকে বলা হয় একক ভেক্টর। তুমি যদি আরো সুন্দরভাবে বলতে চাও তাহলে বলবা কি, কোন একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করা হয় তাহলে যে ভেক্টর পাওয়া যায় তাকে বলা হয় একক ভেক্টর। তো এটা যদি সবার যদি একটু কঠিন লাগে তাহলে বলবা যে ভেক্টরের মান এক একক তাকে বলা হয় একক ভেক্টর। আর যদি স্ট্যান্ডার্ড ভাবে বলতে চাও আরো একটু সুন্দর করে, যে কোনো একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে বলা হয় কি, একক ভেক্টর। তো একক ভেক্টর মনে করো যে এ ক্যাপ সমান সমান হলো, মনে করো এ একটা ভেক্টর, তাহলে এর মান দ্বারা কি করবে, ভাগ। তো মান বলতেই হলো মডুলাস দিতে হয়, ঠিক আছে, মান বললে মডুলাস। তো কোন একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে বলা হলো একক ভেক্টর। কি ভেক্টর, একক ভেক্টর। তো আশা করি একক ভেক্টর তোমরা বুঝতে পারছো যে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমি মুছে দিই। দেখো তারপরে আমাদের আছে হলো আয়তাকার ভেক্টর, অবস্থান ভেক্টর। তো এই আয়তাকার ভেক্টরটা হচ্ছে 99% ব্যতিক্রম সাজেশনে দেওয়া আছে। আমরা এখন ভেক্টরের মান নির্ণয় শিখবো। কি শিখবো, ভেক্টরের মান নির্ণয়। ভেক্টরের মান নির্ণয়। তো ভেক্টরের মান নির্ণয় মানে খুবই সহজ এবং মজাদার, ঠিক আছে। ম্যাথমেটিক্যাল টার্ম মানে আমাদের ইজি হবে, ঠিক আছে, থিওরিক্যালটা একটু কঠিন হবে, ঠিক আছে। তো দেখো মান, মান বললে জাস্ট রুট ওভার দিয়ে সহগের উপরে স্কোয়ার দিবে, রুট ওভার দিয়ে সহগের উপরে স্কোয়ার, তাহলে রুট ওভার দিয়ে সহগ স্কোয়ার, ঠিক আছে। আর যদি একাধিক থাকে তাহলে যোগ সহগ স্কোয়ার। তাহলে দেখো এখন যদি আমরা একটা ভেক্টর দিয়ে দেই, দেখো, তো এটা ব্যতিক্রমে 99% দেওয়া আছে যে আই মাইনাস যে ভেক্টরটির
ভেক্টরটির মান লিখো, মান লিখো। দেখো এটা আমাদের 99% দেওয়া। তো আমি আগে বলছি যে মান বললে কি জাস্ট রুট ওভার দিবে এবং সহগের উপরে স্কয়ার। তাহলে আমরা এটার যদি মান হিসেব করি, তাহলে i এর সাথে কিছু নাই মানে 1 আছে, কিছু নাই মানে 1, তাহলে 1 এর উপর স্কয়ার প্লাস, এই যে প্লাস দিতে হবে, আর যে সহগ কত মানে মাইনাস আছে বলতে সামনে কি, তাহলে হবে -1 তার উপরে স্কয়ার। আমরা জানি জোর পাওয়ার যদি থাকে তাহলে মাইনাস কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, ঠিক আছে। আর 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয়, 1 প্লাস 1, তাহলে আমাদের কত আসলো, এটার মান √2, এটাই আমাদের হলো অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা মান নির্ণয়টা বুঝতে পারছো। তো আমি আরেকটা দেখাচ্ছি, দেখো সাপোজ মনে করো 2 নাম্বার মান নির্ণয় এটা বলছি, এটাও ব্যতিক্রমের 99% প্রশ্ন দেওয়া আছে। তো এটার মান কত, সেম প্রশ্ন, 99% দেওয়া আছে, ঠিক আছে। ব্যতিক্রমের সাজেশনে 99%। তো এটার মান আমরা কি করবো, জাস্ট কি করবো, রুট ওভার দিব, ঠিক আছে। আর সহগের উপর স্কয়ার, সহগ এখানে কত 2, তাহলে 2 এর উপর স্কয়ার প্লাস, এখানে যে সহগ কি আছে -1, তাহলে -1 এর উপরে স্কয়ার, তাহলে 2 এর উপর স্কয়ার দিলে কত 4, আর জোর পাওয়ার মাইনাস কি হল প্লাস, আর 1 এর উপর দিলে কত 1, সুতরাং কত আসলে √5, এটাই আমাদের কি অ্যান্সার। তো আশা করি যে কোনো মান নির্ণয় আসলে তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবে, ঠিক আছে। আচ্ছা আমি নেক্সট টপিকে যাই এখন। দেখো আচ্ছা, এখন দেখো আছে 3টি ভেক্টর ত্রিগুণন। তো ভেক্টরের ত্রিগুণন কাকে বলে, ভেক্টরের ত্রিগুণন, ভেক্টরের ত্রিগুণন ওকে বলে। তো এটাও 99%, ঠিক আছে, ব্যতিক্রম সাজেশনের 99%। দেখো তাহলে ভেক্টর ত্রিগুণন কাকে বলে, তাহলে এটা আমাদের ব্যতিক্রমের সাজেশনে কি 99%। তো এটা খুব সহজ, ত্রিগুণন মানে তিনটা গুণন, ত্রি মানে হলো তিন, ত্রি মানে তিন, তিনটা কি গুণন, ভেক্টর গুণন। তো তো দেখো ভেক্টরের ত্রিগুণন কাকে বলে, তো ত্রি মানে হলো, দেখো ভেক্টরের ত্রিগুণন কাকে বলে, এই ত্রি মানে হলো তিন, ত্রি মানে কত 3, তাহলে দেখো তাহলে তিনটা ভেক্টর রাশির গুণন হবে, ত্রি মানে 3 আর গুণন তো মানে তো গুণন, তাহলে মনে করো যে এ গুণন বি গুণন সি, এই তিনটা ভেক্টর রাশির গুণফল, গুণফল যদি একটি ভেক্টর রাশি হয়, কি হয়, একটি ভেক্টর রাশি, ভেক্টর রাশি রাশি হয়, তবে তাকে ভেক্টরের ত্রিগুণন বলে, ভেক্টরের ত্রিগুণন বলে, ঠিক আছে। তাহলে তিনটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তবে তাকে ভেক্টরের ত্রিগুণন বলে। তো আশা করি ভেক্টরের ত্রিগুণনটা তোমরা বুঝতে পারছো। তো দেখো নেক্সট, এটা কিন্তু 99% খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো, তারপরে আছে হলো ভেক্টর রাশির বিভাজন, ভেক্টর রাশির বিভাজন। তো দেখো ভেক্টর রাশির বিভাজন, এটাও আমাদের কি 99%, ঠিক আছে। তো ভেক্টর রাশির বিভাজন, তো বিভাজন মানে কি, ভাগাভাগি, বিভাজন মানে ভাগাভাগি। তো এটা খুবই সহজ, ঠিক আছে, আমি খুব সুন্দরভাবে সহজ করে বোঝানোর সবসময় চেষ্টা করি। তো দেখো মনে করো যে একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশির বিভাজন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো দেখো কিভাবে করবা, মনে করো যে একটা ভেক্টর রাশি এ, এর পরিবর্তে, এর পরিবর্তে, এর পরিবর্তে যদি ইহার সমতুল্য বা উহার সমতুল্য, উহার সমতুল্য দুটি ভেক্টর, কয়টি, দুটি ভেক্টর, দুটি ভেক্টর রাশি কল্পনা করি,
দুটি ভেক্টর রাশি কল্পনা করি তবে তাকে ভেক্টর রাশির বিভাজন বলে। ভেক্টর রাশির কি বলে? বিভাজন। তো আমি আবারও বলতেছি, দেখো যে ভেক্টর রাশির বিভাজন কি? মনে করো যে বিভাজন মানে হলো ভাগাভাগি বা এর পরিবর্তে এ একটা ভেক্টর, এর পরিবর্তে যে একটি ভেক্টর রাশির পরিবর্তে যদি উহার সমতুল্য মানে ইহার সমতুল্য দুটি ভেক্টর রাশি কল্পনা করি তবে তাকে কি ভেক্টর রাশি বলে। যে একটা ভেক্টর রাশির পরিবর্তে তার সমতুল্য যদি দুটি ভেক্টর রাশি কল্পনা করি তবে তাকে ভেক্টর রাশির বিভাজন বলে। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো, এটা কিন্তু 99% ছিল, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো, আমাদের আছে হলো এরকম একটা ভেক্টর দেওয়া আছে। সাপোজ মনে করো যে এ ডট বি ক্রস সি। তো এর দ্বারা বা এর অর্থ কি? অর্থ কি? এটা 99%। ঠিক আছে, তো মূলত হচ্ছে এখানে তিনটি ভেক্টর রাশির হলো স্কেলার গুণনফলকে বুঝাইছে। তাহলে তিনটি ভেক্টর রাশির কি গুণনফল বুঝাইছে? স্কেলার গুণনফল। তাহলে এটাই যে এখানে এটা অর্থ দ্বারা কি বুঝাইছে? তিনটি ভেক্টর রাশির স্কেলার গুণনফল। তিনটি এ ডট বি ক্রস সি। তো এটি দ্বারা কি অর্থ প্রকাশ করে? যে তিনটি ভেক্টর রাশির তিনটি ভেক্টর তিনটি ভেক্টর রাশির স্কেলার ত্রিগুণন গুণন বুঝায় এবং তারা একই সমতলে অবস্থান করে। একই সমতলে অবস্থান করে। আচ্ছা, তাহলে এরকম যদি দেখো যে বি এবং সি ক্রস গুণন আছে আর প্রথমটার সাথে ডট আছে, তাহলে এর দ্বারা কি বুঝাবি? দেখো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর এবং সি একটা ভেক্টর। ঠিক আছে, তাহলে এখানে কয়টা ভেক্টর রাশি আছে? তিনটা ভেক্টর রাশি। তাহলে তিনটি ভেক্টর রাশির স্কেলার গুণন, যে লাস্টে যেহেতু স্কেলার আছে সেজন্য আমাদের এখানে স্কেলার গুণনটাই প্রকাশ পায়। তাহলে তিনটি ভেক্টর রাশির স্কেলার গুণনফল বোঝায় এবং তারা একই সমতলে অবস্থান করে। ঠিক আছে, এখন যদি দেখো এরকম যে এ ডট বি ক্রস সি, এটার মান যদি 0 হয়, কি হয়? মান যদি মান শূন্য হলে তারা একই সমতলে অবস্থান করবে। একই সমতলে অবস্থান করবে। অনেক সময় দেখবে তোমাদের প্রশ্ন আসছে যে তিনটি ভেক্টর রাশি একই সমতলে অবস্থান করে কিনা দেখাও। তো তখন কি করবা? যে এই লিখবা যে তিনটা ভেক্টর এর স্কেলার গুণফলের মান যদি 0 হয় তাহলে তারা কি একই সমতলে অবস্থান করবে। এটা লিখে দিলে তোমরা একে এক পেয়ে যাবে আশা করি। ঠিক আছে, তো দেখো আমরা পরবর্তীটাতে চলে যাই। তো পরবর্তী আছে হলো সামান্তরিকের আয়তন। ঠিক আছে, তো সামান্তরিকের আয়তন এটা খুবই সহজ। ঠিক আছে, সামান্তরিকের আয়তন তরিকের সামান্তরিকের আয়তন। তো সামান্তরিকের আয়তন কত? এটাও 99% প্রশ্ন। তো এরকম তিনটা ভেক্টর দেওয়া আছে এ, বি এবং সি। এ বি সি হলে সামান্তরিকের আয়তন কত হবে তা নির্ণয় করো। তো সামান্তরিকের আয়তন কত? তো তিনটা এরকম ভেক্টর দেওয়া আছে এ, বি এবং সি। এই তিনটা ভেক্টর হলে সামান্তরিকের আয়তন কত তা দেখাও। তাহলে আমরা কি করব? জাস্ট আয়তন মানে কি? আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, তো এই যে সামান্তরিকের আয়তন সেম ওই আগেরটার মতো যে একই সমতলে অবস্থান করে কিনা সেম, যে এ ডট
বি ক্রস সি। তো এটাই হচ্ছে সামান্তরিকের হচ্ছে আয়তন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো যে সামান্তরিক আয়তন ভি সমান সমান কি, দুইয়ের ক্রস গুণন তার সাথে হলো প্রথমটা হলো ডট গুণন। ঠিক আছে, এটাই হলো সামান্তরিকের আয়তন। আচ্ছা, পরবর্তীটা দেখো, ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স। ভেক্টর ক্ষেত্রে ডাইভার, তো ডাইভারজেন্স একটা স্কেলার রাশি। ডাইভারজেন্স একটা কি, ডাইভারজেন্স একটা হলো স্কেলার রাশি। ডাইভারজেন্স স্কেলার রাশি, স্কেলার রাশি। তো মনে করো যে তুমি সায়েন্সে পড়ো, ঠিক আছে, তো তোমার কাছে যদি কেউ বুদ্ধির জন্য আসে তাহলে তুমি তাকে কি বলবে, আর্টসে পড়ো? অবশ্যই সেটা বলবে না, কি বলবা, যে তুমি কি সায়েন্সে পড়ো। ঠিক আছে, একজন সায়েন্সের স্টুডেন্ট অবশ্যই সবসময় কেউ জিজ্ঞেস করলে তাকে কি বলবে, সায়েন্সে ভর্তি হবে না। আর একজন আর্টসের স্টুডেন্ট যদি হয় তাহলে সে সবসময় কি করবে, আর্টসে। তো আমার একটা বন্ধু আছে, সে আর্টসে পড়ে, ঠিক আছে, তো তার কাছে যদি কেউ পরামর্শ নিতে যায়, সে ঘুরে পেঁচায় সবসময় কি করে, আর্টসে পড়ার জন্য পরামর্শ দেয়। আর কেউ যদি আমার কাছে আসে, আমি একজন সায়েন্সের, আমি কি করব, তাকে অবশ্যই সবসময় কি সায়েন্স নেওয়ার জন্য পরামর্শ দেবো। তো সেম হলো, এই ডাইভারজেন্স একটা নিজে হলো স্কেলার রাশি। তাহলে এর কাছে যেই আসবে সে তাকে কি করবে, স্কেলার রাশিতে রূপান্তর করবে। তাহলে আমাদের কি করবে, স্কেলার রাশিতে রূপান্তর করবে। ঠিক আছে, তাহলে আমরা যদি সংজ্ঞা খুব সুন্দর করে দিতে চাই যে ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স কাকে বলে, ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স কি, ডাইভারজেন্স কি, এটা 99%। দেখো, তাহলে ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স কি, ডাইভারজেন্স হলো নিজে একটা স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে ভেক্টর ক্ষেত্রে, ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স হলো একটা স্কেলার অপেক্ষক। যে যে কোনো একটা ভেক্টর রাশিকে, কোন একটি ভেক্টর রাশিকে যে স্কেলার রাশিতে রূপান্তর করে বা রূপান্তর করার কৌশলকেই বলা হলো স্কেলার রাশি। যে ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে রূপান্তর করার কৌশলই হলো ডাইভারজেন্স। ডাইভারজেন্স অর্থ হলো বিচ্যুতি। ডাইভারজেন্স অর্থ কি, বিচ্যুতি। ডাইভারজেন্স অর্থ বিচ্যুতি। তাহলে ডাইভারজেন্স একটা নিজে হলো স্কেলার রাশি, তাহলে সে কি করবি, ভেক্টর রাশিকে হচ্ছে স্কেলার রাশিতে রূপান্তর করবে। ঠিক আছে, এটাই। তো এটাকে কিভাবে প্রকাশ করা হয়, তো মনে করো যে এটাকে এইভাবে, একটা ডেল, মনে করো যে আর একটা ভেক্টর, তো এটা কি হবে, আমাদের ডাইভারজেন্স হবে। ঠিক আছে, তো এটা যদি আমরা একটু লিখি, অর্থাৎ দেখো, এটাকে বা এটার সমান লেখা যায় হলো, দেখো আমরা যদি এখন এটা সমান সমান লিখি যে ডেল এ এক্স ডিভাইডেড হলো ডেল এক্স প্লাস হলো ডেল এ ওয়াই ডিভাইডেড হলো ডেল ওয়াই প্লাস হলো ডেল এ জেড ডিভাইডেড হলো ডেল কি জেড। ঠিক আছে, যেখানে যেখানে এ ভেক্টর সমান সমান হলো এ এক্স আই প্লাস হলো এ ওয়াই জে প্লাস হলো এ জেড ভি এ কে, দেখো এ জেড কে। ঠিক আছে, তো এটা, তো এটাই আমাদের কি একটা ডাইভারজেন্সের গঠন। তারপরে দেখো গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তারপরে দেখো আছে হলো ভেক্টর অপারেটর কাকে বলে। তো ভেক্টর, ভেক্টর অপারেটর, অপারেটর কাকে বলে, তো এটাও 99% প্রশ্ন। তো দেখো ভেক্টর অপারেটর কাকে বলে, তো ভেক্টর অপারেটর মূলত হচ্ছে ডেল। ভেক্টর অপারেটর কি, অপারেটর হলো ডেল। এটাকে হলো এইভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, ভেক্টর অপারেটর হলো ডেল। ঠিক আছে, এর আরেক নাম হলো, তাহলে এই ন্যাবলা সমান বা ডেল সমান সমান আবার লেখা যায় হলো ডেল বাই হলো ডেল এক্স আই প্লাস হলো ডেল বাই হলো
ডেল ওয়াই জে প্লাস হলো ডেল ভাই হলো ডেল জেড কে। ঠিক আছে, তো ন্যাবলা বা ডেল সমান এটা লেখা যাবে। এটাই আমাদের হচ্ছে অপারেটর, ভেক্টর অপারেটর। তো এখন আমরা পড়বো হলো গ্রেডিয়েন্ট। ঠিক আছে, আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। দেখো গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কি, গ্রেডিয়েন্ট কি বা গ্রেডিয়েন্ট কাকে বলে, এরকম প্রশ্ন আসবে। ঠিক আছে, যে গ্রেডিয়েন্ট কি, গ্রেডিয়েন্ট কাকে বলে। তো আমরা তো আগেই বলেছি গ্রেডিয়েন্ট একটা কি রাশি ছিল, গ্রেডিয়েন্ট একটা হলো ভেক্টর রাশি ছিল। তো আমরা একটু আগে ডাইভারজেন্স পড়ছি, তো ডাইভারজেন্স কি ছিল, স্কেলার রাশি। তার কাছে গেলে সে কি করবে, সবাইকে হলো স্কেলার রাশিতে রূপান্তর করবে, মানে ভেক্টরকে কি করবে, স্কেলার রাশিতে রূপান্তর করবে। তো গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি, সে কি করবে, স্কেলার রাশিকে কি করবে, ধরে ধরে ভেক্টর রাশিতে রূপান্তর করবে। তাহলে স্কেলার রাশিকে স্কেলার রাশিকে যদি ভেক্টর রাশিতে রূপান্তর করে তাহলে তাকে বলা হলো গ্রেডিয়েন্ট, বা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করার কৌশলকে বলা হলো গ্রেডিয়েন্ট। ভেক্টর রাশিকে, সরি, দেখো, স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করার কৌশলকে বলা হলো গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তাহলে স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করার কৌশলকে গ্রেডিয়েন্ট বলে। সরি, কৌশলকে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট বলে। তাহলে গ্রেডিয়েন্ট একটা কি রাশি, গ্রেডিয়েন্ট একটা হলো ভেক্টর রাশি। ঠিক আছে, গ্রেডিয়েন্টকে প্রকাশ করা হয়, দেখো, গ্রেডিয়েন্ট সমান লেখা যাবে যে ন্যাবলা ফাই, ন্যাবলা ফাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি, গ্রেডিয়েন্ট। দেখো, এখন যদি আমরা এটা যদি এটা সমান যদি লিখি তাহলে হলো ডেল ফাই বাই হলো ডেল এক্স আই প্লাস হলো ডেল ফাই ডেল ওয়াই হলো জে প্লাস ডেল ফাই ডেল জেড। ঠিক আছে, এটার সমান এটা লেখা যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। তো এখন আমরা পড়ব হচ্ছে ডিফারেন্সিয়েশন অপারেটর কাকে বলে, ভেক্টরের ডিফারেন্সিয়েশন। তো এখন দেখো, এরকম দেওয়া আছে, এর অর্থ কি, কি এরকম 99%, অথবা বলা থাকবে হলো ভেক্টরের ভেক্টরের ডিফারেন ডিফারেন্সিয়াল ডিফারেন্সিয়াল অপারেটরের ডিফারেন্সিয়াল অপারেটরের অপারেটরের গাণিতিক রূপ, গাণিতিক রূপ কোনটি। দেখ, মূলত এই যে এইটা যে আছে, এইটা আমাদের হলো ভেক্টরের ভেক্টরের ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন আর ডিফারেন্সিয়াল, ভেক্টরের ডিফারেন্সিয়াল, একে এটা দ্বারা প্রকাশ প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো, এই যে
এই ভেক্টরের ডিফারেন্সিয়ালের কাজ কি? এই ভেক্টরের ডিফারেন্সিয়াল কাজ হলো এর কাছে, এই ভেক্টর ডিফারেন্সিয়ালের কাছে যদি ভেক্টর রাশি আসে, কি রাশি? ভেক্টর রাশিকে ভেক্টর রাশিতেই রূপান্তর রূপান্তর আর যদি স্কেলার রাশি আসে, স্কেলার রাশিকে স্কেলার রাশিতেই রূপান্তর করে। ঠিক আছে, তাহলে আমি আবারও বলতেছি, এই যে এটা যে দেখতেছো এটাকে বলা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল। ঠিক আছে, বা ভেক্টর অপারেটর। তো এই ভেক্টর অপারেটরের হচ্ছে গাণিতিক রূপ হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা, এখন এই ভেক্টর ডিফারেন্সিয়ালের কাজ কি? এর কাছে যদি তোমার ভেক্টর রাশি আসে তাহলে সে কি করবে? ভেক্টর রাশিতে রূপান্তর করবে। আর যদি স্কেলার রাশি আসে তাহলে তাকে কি করবে? স্কেলার রাশিতে রূপান্তর করবে। রূপটা যদি তুমি দেখো, তো দেখো গাণিতিক রূপ, গাণিতিক রূপ এই সমান সমান বা ডেল, এটা সমান সমান কি? দেখো, ডেল বাই ডেল এক্স আই প্লাস হলো ডেল বাই ডেল আই ডেল বাই ডেল জেড। ঠিক আছে, মূলত উপরেটাই। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমাদের শেষ। আশা করি তোমরা এটা বুঝতে পারো। তারপরে দেখো, তারপরে আমাদের আসলে কাল। ঠিক আছে, কাল। তো কাল আমাদের কি রাশি ছিল? আশা করি তোমাদের মনে আছে যে কাল কি? কাল আমাদের কি রাশি? কাল আমাদের একটা ভেক্টর রাশি। কাল আমাদের একটা কি? ভেক্টর রাশি। বা কালের সংজ্ঞা দাও। ঠিক আছে, এরকম আর প্রশ্ন আসবে, কাল কি, কালের সংজ্ঞা দাও, এরকম। তো দেখো, এ সমান সমান একটা ভেক্টর এ এক্স আই প্লাস হলো এ ওয়াই জে প্লাস হচ্ছে এ জেড কি। ঠিক আছে, এটা একটা ভেক্টর রাশি। ঠিক আছে, এর এক্স ওয়াই জেড এর সাপেক্ষে, এর এক্স ওয়াই জেড এর সাপেক্ষে সাপেক্ষে ব্যবকলন ব্যবকলন যোগ্য হলে এই কাল কাল যেহেতু ভেক্টর রাশি, ভেক্টর রাশির গুণন হয় ক্রস গুণন। ঠিক আছে, তো দেখো এটাকে এইভাবে লেখা যায় যে আই জে এবং কে। ঠিক আছে, তারপরে কি আছে তোমার? ইজিট এর সমান কি? ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড। তারপরে এখন এই যে ভেক্টর, এই ভেক্টরে কি আছে? সহগ এ এক্স এ ওয়াই এ জেড। ঠিক আছে, এইভাবে লেখা যাবে। এটি মূলত হচ্ছে কাল। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, তারপরে এখন তোমাদের হচ্ছে সলিনয়েডাল হওয়ার শর্ত। ঠিক আছে, এটা ভেক্টর ভেক্টর সলিনয়েডাল হওয়ার শর্ত। দেখো, ভেক্টর সলিনয়েডাল হওয়ার শর্ত কি? তো সলিনয়েডাল, ডাল, এই ডালের এই ড দিয়ে আমরা মনে রাখবো। ঠিক আছে, সলিনয়েডাল কি? ডাল, ডতে ডাল, ডতে ডাইভারজেন্স, ডতে কি? ডাইভারজেন্স। ডাইভারজেন্স, সলিনয়েডাল কি? ডাইভারজেন্স। যদি ডাইভারজেন্স যদি শূন্য হয়, কি হয়? শূন্য হয়, তাহলে ভেক্টরটি হবে হচ্ছে সলিনয়েডাল। ঠিক আছে, তাহলে ভেক্টরের ডাইভারজেন্স শূন্য হলে আর কি হবে? সলিনয়েডাল। ঠিক আছে, তো মনে করো যে এর একটা ভেক্টর, এই দেখো, তো দেখো এর একটা ভেক্টর
এর ডাইভারজেন্স, ধরো এ একটা ভেক্টর, এর ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে এরা কি হবে, সলিনয়েডাল হবে। ঠিক আছে, জাস্ট এটুকু মনে রাখতে হবে যে ভেক্টর সলিনয়েডাল হওয়ার, শর্ত কি, এদের ডাইভারজেন্সের মান যদি শূন্য হয়। ঠিক আছে, তো সেটার গাণিতিক রূপ কি, ভি ডট, ডটে ডাইভারজেন্স, ডটে আবার ডট, ডটে ডাইভারজেন্স, ডটে ডট, ডট মানে হলো স্কেলার গুণন, ডট মানে কি স্কেলার গুণনফল। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হলো ভেক্টরটি ঘূর্ণনশীল বা অঘূর্ণনশীল। ভেক্টরটি, এ ভেক্টরটি, এ ভেক্টরটির, এ ভেক্টরটি অঘূর্ণনশীল বা সরি, এ ভেক্টরটি অঘূর্ণনশীল হওয়ার শর্ত, এ ভেক্টরটি অঘূর্ণনশীল হওয়ার শর্ত। তো ভেক্টর অঘূর্ণনশীল হওয়ার শর্ত কি, এদের কাল যদি শূন্য হয়, কি হয়, কাল শূন্য হলে, তাহলে কাল শূন্য হলে ভেক্টরটি কি হবে, অঘূর্ণনশীল। তো মনে করো যে তোমারও বাড়িতে হচ্ছে তুমি ফ্যান ঘুরাচ্ছ, ঠিক আছে, তো ফ্যান যদি এখন কারেন্ট না থাকে তাহলে কি ফ্যানটা ঘুরবে, ঘুরবে না, তাহলে কারেন্ট নাই মানে কি শূন্য, তাহলে কি আমাদের কাল যদি শূন্য হয় তাহলে কি অঘূর্ণনশীল হবে। ঠিক আছে, তো এটা যদি গাণিতিক রূপ লেখো, তাহলে গাণিতিক রূপ কি, মনে করো এরকম একটা ভেক্টর, এর কাল যদি, কাল মানে কি cos গুণন, ঠিক আছে, এটা যদি শূন্য হয় তাহলে কি, এটা হচ্ছে অঘূর্ণনশীল। জাস্ট এটুকুই দিলে হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যেটা শিখবো সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, গ্রিনের উপপাদ্য, এই অধ্যায়ে গতবার আসছিল আর একটা, এবার আসবে হচ্ছে, যদি আসে গ্রিনের উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা আমি 100% ইনশাল্লাহ দিলাম, আসার সম্ভাবনা থাকে। গ্রিনের উপপাদ্য, তো গ্রিনের উপপাদ্য, গ্রিনের উপপাদ্যের গাণিতিক রূপ, গাণিতিক রূপ। তো দেখো, গ্রিনের উপপাদ্যের গাণিতিক রূপ লিখো, রূপটি লিখো। তো দেখো, গ্রিন সাহেব কি বলছে, গ্রিন সাহেব বলছে, দেখো আমি আগে চিত্র মাধ্যমে তোমাদের একটু বুঝাই দেই। এটা এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। ঠিক আছে, যে একটি সাধারণ বক্ররেখা, ঠিক আছে, একটি সাধারণ বক্ররেখা, মনে করো যে এটা একটা বক্ররেখা। ঠিক আছে, কি রেখা, বক্ররেখা। এই সাধারণ বক্ররেখা এটাকে সি দ্বারা প্রকাশ করে দিই। ঠিক আছে, যে একটি সাধারণ বক্ররেখা সি দ্বারা আবদ্ধ ক্ষেত্র হলো আর, আবদ্ধ ক্ষেত্র কি আর, এবং এক্স ওয়াই একটা কি অক্ষ, এক্স ওয়াই হলো দুটি অক্ষ। তাহলে একটি সাধারণ বক্ররেখা সি দ্বারা আবদ্ধ, আবদ্ধ কি আর, আর হলে এক্স ওয়াই এর সাপেক্ষে, দেখো এক্স ওয়াই এর অবিচ্ছিন্ন, এক্স ওয়াই এর, এক্স ও ওয়াই এর অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন। তাহলে আমি এখন তোমাদের সংজ্ঞাটা আগে লিখে দিই, তারপরে একটু গাণিতিক রূপে দেখা দিলে আরো ভালোভাবে বুঝতে পারবে। যে একটি সাধারণ বক্ররেখা, দেখো সাইড আমি এখানে চিত্রটা আঁকায় রাখি। তো দেখো, গ্রিনের উপপাদ্যটির গাণিতিক রূপটি লিখো। তো গ্রিনের উপপাদ্যটি কি, এক্স ওয়াই, ঠিক আছে, একটা সাধারণ বক্ররেখা, ধরো এটা, এটা একটা বক্ররেখা, বক্ররেখা। তো এই বক্ররেখাটা হলো সি, এর মধ্যে এই বক্ররেখা দ্বারা আবদ্ধ হলো আর। ঠিক আছে, এখন এই কথাগুলোই আমাদের বাংলাতে লিখতে হবে, যে একটি সাধারণ বক্ররেখা সি দ্বারা আবদ্ধ, আবদ্ধ, আবদ্ধ এক্স ওয়াই, সাধারণ কি এক্স ওয়াই, এক্স ওয়াই তলে, এক্স ওয়াই তলে আর বিবেচনা করি। ঠিক আছে, এবং এক্স ও ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর দুটি অবিচ্ছিন্ন, 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 অবিচ্ছিন্ন অন্তরিযোগ্য, অন্তরিযোগ্য অপেক্ষক, অন্তরিযোগ্য অপেক্ষক
অন্তর্যোগ্য অপেক্ষক এম ও এন হলে গ্রিনের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি। তো ক্লোজ ইন্টিগ্রাল এম ডিএক্স প্লাস হলো এন ডিওয়াই সমান হলো ডাবল ইন্টিগ্রাল আর ডেল এম বাই ডেল এক্স মাইনাস হলো ডেল এন বাই ডেল ওয়াই হলো ডিএক্স ডিওয়াই। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের কি গ্রিনের উপপাদ্যের গাণিতিক রূপ। তো আশা করি তোমরা সব এখানে কি বুঝতে পারছো। ঠিক আছে, যে একটি সাধারণ বক্ররেখা এটা যে গোল, এই গোল যে দাগটা দিছি এটাই হচ্ছে একটা কি সাধারণ বক্ররেখা এবং এর ভিতরে আবদ্ধ কি আছে আর। তাহলে একটি সাধারণ বক্ররেখা সি দ্বারা আবদ্ধ এক্স ওয়াই তলে, অবশ্যই এক্স এবং ওয়াই তলে আর বিবেচনা করি, এই যে আরটা বিবেচনা করি, এবং এক্স ও ওয়াই এর দুটি অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য। ধরো এখানে আমরা যদি দুইটা একটা দাগ দিই তাহলে দেখো দুইটা, এই যে একটা এর একটা, তাহলে আমরা যতগুলো দাগ দেবো আমাদের কয়টা হবে, দুইটা বিন্দুতে কি করবে ছেদ করবে। ঠিক আছে, তাহলে দুইটা মনে করো যে এটা এম, এটা হলো এন। ঠিক আছে, এইভাবে তাহলে আমরা যদি এখানে কি করি, এই করি যে আমাদের যে পালে দাও বা যে দিক থেকে করো দুইটা আমাদের কি করবে, দুইটা বিন্দুতে ছেদ করবে। তো দেখো দুটি অবিচ্ছিন্ন অন্তর্গ্রহণযোগ্য অপেক্ষক এম ও এন হলে গ্রিনের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি যে ক্লোজ ইন্টিগ্রাল এম ডিএক্স, ঠিক আছে, এম ডিএক্স প্লাস হচ্ছে এন ডিওয়াই। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে ইকুয়াল হচ্ছে ডাবল ইন্টিগ্রাল আর ডেল এম ডিভাইডেড ডেল এক্স মাইনাস হলো ডেল এন বাই ডেল ওয়াই ইন্টু হলো ডিএক্স ডিওয়াই। ঠিক আছে, এটাই হচ্ছে গ্রিন সাহেবের উপপাদ্য। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা দেখবে এবং যদি পরবর্তী ক্লাসটা তোমরা চাও তাহলে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের উৎসাহ পাই তাহলে পরবর্তী প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আসলে এই অধ্যায়টা হচ্ছে মানে প্রতিটা অধ্যায়ের তিনটা জিনিস আমাদের ভাগ করে পড়তে হবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে কর সংখ্যাগুলো আমাদের পড়তে হবে ভালো করে, বা একটু গাণিতিক রূপ থাকলে সেগুলো আমরা কি সলভ করবো। আচ্ছা, তারপরে 2 নম্বরে আমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল যে অংশ আছে সেটা আমরা কি দ্বিতীয় ক্লাসের মাধ্যমে জানবো। আর তৃতীয় ক্লাসের মাধ্যমে আমরা যত থিওরিক্যাল টাইপ প্রমাণ আছে সেগুলো আমরা কি দেখার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। আর অবশ্যই লাইক কমেন্ট